জানাচ্ছি বাংলা ভিশনের সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান ইম্পালস হসপিটাল নিউজ এন্ড ভিউজে। এই অনুষ্ঠানে আমরা দিনের শীর্ষ খবরগুলো নিয়ে আলোচনা বিশ্লেষণ করে থাকি। আমাদের সাথে থাকেন দুজন করে অতিথি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আলোচনার জন্য সিপিবির উপদেষ্টা জনাব মঞ্জুরুল হাসান খান এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন। আপনি দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা যাবার আগে শীর্ষ সংবাদগুলোর শিরোনাম শুনছিলাম। আলোচনা আমরা শুরু করব। প্রধান খবর রোহিঙ্গা সংকট নিয়ে, তবে এর যথেষ্ট অগ্রগতি হয়েছে। মিয়ানমারে বাংলাদেশ এবং মিয়ানমারের কর্মকর্তা মন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে এবং সেখানে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। আমরা বলছিলাম যে স্মারক সই হতে পারে আজ, মানে যে দিনটি শুরু হলো এখন। ইত্তেফাকের সবশেষ খবর দেখছি যে সমঝোতা স্মারকটি সই হয়ে গেছে এবং আজ যে দিনটি শুরু হলো সেদিন একটি চুক্তি হবে। সেই চুক্তির আওতায় এই রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। চুক্তিতে কি আছে, সমঝোতা স্মারকে কি আছে, এত বিস্তারিত না জানলেও আমরা এটুকু জানতে পেরেছি যে ফিরিয়ে নেওয়ার জন্য একটা ওয়ার্কিং কমিটি করবে দুদেশ মিলে, যারা মাঠ পর্যায় থেকে এই কাজটি করবে। তার জন্য একটা সময়সীমা বেঁধে দেওয়া হবে এবং তারা যাতে ঠিকমতো তাদের দেশে গিয়ে আবার করতে পারে সেই ব্যবস্থাগুলো করা হবে। আমরা এই ব্যবস্থাগুলো কার্যকর কখন, কিভাবে, কতটুকু হতে পারে, সমঝোতা স্মারকে কি আছে এবং চুক্তিতে কি থাকতে পারে, থাকা উচিত বাংলাদেশের অবস্থানের দিক থেকে, সেটা নিয়ে আলোচনা করব। প্রফেসর খন্দকার মোকাদ্দেম হোসেন, সমঝোতা স্মারক হয়েছে একটা ধাপ, কালকে চুক্তি হবে এবং সমঝোতা স্মারকের যেটুকু আমরা ইত্তেফাকের সবশেষ রিপোর্টে দেখলাম তাতে করে মোটা দাগে কিছু জিনিস আছে। এখন এত বড় সংকট, এত সংখ্যক রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিতে হবে। এর আগে আমরা আরো দুবার চুক্তি করেছিলাম 78 সালে এবং 92 সালে। ওই দুবার খুব বেশি মানুষের প্রত্যাবর্তনের ব্যবস্থা ছিল না, কিন্তু এক পর্যায়ে সেগুলো থেমে গেছে। 78 সালে চুক্তির ফলে 40,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়া হয়েছিল আর 92 সালের চুক্তির ফলে 36,000 নেওয়া হয়েছিল। তখন সংখ্যাও কম ছিল, সেই তুলনায় হয়তো অনেক বড় সংখ্যক ফেরত গেছে। এবার যেহেতু পরিণত মিলিয়ে 10 লাখ ছাড়িয়ে গেছে, সেক্ষেত্রে কত সংখ্যক ফেরত যেতে পারে বা কত সময় লাগতে পারে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। শুরুতে জানতে চাই যে সমঝোতা স্মারক এবং চুক্তি যেটা দ্বিপাক্ষিক উপায়ে হচ্ছে, সেখানে জাতিসংঘের সংযুক্তির কথাটাও আছে এই সমঝোতা স্মারকে। এবারের চুক্তি, সমঝোতা এবং প্রত্যাবর্তনের ব্যাপারে আপনি কি আশা করছেন? ধন্যবাদ। দেখুন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যে নাজুকতা তৈরি হয়েছে সেটি কিন্তু রোহিঙ্গা ইস্যু নিয়ে, এবং এটা আমরা দেখেছি যে সেই 1978 সাল থেকে এ পর্যন্ত 3 দফায় কিন্তু আমরা দেখেছি এই ধরনের নাজুকতা তৈরি হয়েছে এবং 3 দফায় কিন্তু রোহিঙ্গা নির্বিচারভাবে বাংলাদেশের বর্ডার দিয়ে ঢুকে পড়েছে। এখন এই জায়গাটায় এবারে যে জিনিসটা এবার অন্যরকম একটা অবস্থা হয়েছে, আমরা দেখেছি যে এখানে লক্ষ লক্ষ নারী, শিশু এবং বয়োবৃদ্ধ লোক, এবং সেখানে দেখা যাচ্ছে যে পুরুষরা যারা বেশিরভাগ নির্দানিষ্ঠভাবে তারা হত্যার শিকার হয়েছে এবং নারীরা নির্বিচারভাবে ধর্ষণের শিকার হয়েছে। এবং তাদের শুধু তাই না, তাদের যে সমস্ত বাড়িঘর এবং তাদের স্থায়ী যাদের নিবাস ছিল সেগুলো তো মানে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে জোরপূর্বক তাদেরকে বের করে দেওয়া হয়েছে। তো এই যে নৃশংসতা এবং এই যে পার্শ্ববিকতা, এই পার্শ্ববিকতার মানে ফলশ্রুতিতে আমরা দেখেছি যে 6,20,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এবং বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিতে বাধ্য হয়েছে। তো এবারের প্রেক্ষাপটে যে ধরনের নাজুকতা তৈরি করেছে এবং যে ধরনের এটাকে একটা জেনোসাইড বলা হয়েছে, এবং ইউরোপিয়ান দেশ বলুন, আমেরিকা যুক্তরাষ্ট্র বলুন, এশিয়ার মানে বিভিন্ন দেশগুলো বলুন অথবা সারা বিশ্বই বলুন, তারা কিন্তু সবাই কিন্তু সোচ্চার হয়েছে। এবং ইতিমধ্যে আসম যেটা এশিয়া ইউরোপ মিটিং যেটা হয়েছে, 55টি দেশের প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছে এবং 15টি দেশে পররাষ্ট্রমন্ত্রীরা তারা কিন্তু রুদ্ধদ্বার বৈঠকও করেছে। এবং এখানে দুর্ভাগ্যের বিষয় যেটি আমাদের কিন্তু এটা বলতে হবে বাস্তবতা, সেটা হলো যে দুদিনের 36টা এজেন্ডা এবং সেই 36টা এজেন্ডা বিবৃতি এসেছে, কিন্তু সেখানে রোহিঙ্গা ইস্যু আসেনি। কাজে সেই জায়গা থেকে কিন্তু আমাদের আশাবাদ হওয়ার যে খুব বেশি বড় বিষয় আছে আমি এটা মনে করি না। এখন যে আপনার দ্বিপাক্ষিক উপায় সমাধানটা, আমি মনে করি যে দ্বিপাক্ষিক যে আলোচনা এবং যে সমঝোতা স্মারক যেটা হয়েছে, সমঝোতা স্মারকের মধ্যে কিন্তু বিস্তারিত এখানে সবকিছু থাকতে হবে। কিন্তু তারা যে জিনিসটি বারবার বলছে যে 90 যে চুক্তি হয়েছিল সেই 90 চুক্তির ভিত্তিতেই আমরা সমঝোতা স্মারক করবো এবং তার ভিত্তিতে আমাদের চুক্তি হবে নতুন করে। এখন ওই 92 বাস্তবতা এখনকার বাস্তবতা তো 90 বাস্তবতা যেটি ছিল সেটি কিন্তু তখন কিন্তু এক ধরনের অবস্থা ছিল। আমরা দেখেছি যে ইতিমধ্যে 90 এর পরে যে নির্বাচন হয়েছে এবং সেখানে অং সান সু চি এই রোহিঙ্গাদের সঙ্গে অ্যালায়েন্স করেছে,
তাদের জোটভুক্ত হয়ে তার নির্বাচনে মানে জয়লাভ করেছে এবং সেটা আসন পেয়েছে, এবং পরবর্তী 2017-তে এসে তাদের সেই নাগরিক অধিকার এবং ভোটের যে অধিকার সেটাকে কিন্তু কেড়ে নেওয়া হয়েছে। এই নির্যাতনগুলো অনেক আলোচনা হয়েছে। আমি এখন এই সমাধানের যে জায়গাটা আমরা আলোচনার ক্ষেত্রে আমি যেটা মানে সবচেয়ে বেশি সন্ধিহান আমি যেটা সেটা হলো যে এই বিষয়টি দ্বিপাক্ষিক নয়, আসলে এই বিষয়টি কিন্তু বহুমাত্রিক এবং এখানে কিন্তু বহুপাক্ষিক অবস্থা তৈরি হওয়ার ব্যাপার ছিল, কিন্তু সেখানে আমরা দেখেছি যে আন্তর্জাতিক প্রেক্ষাপটের বাস্তবতা এবং কূটনৈতিক বাস্তবতার ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে এখানে এক ধরনের অসহায়ত্ব তৈরি হয়েছে আসলে, অর্থাৎ এখানে রাশিয়া এবং চীন তারা কিন্তু মানে দ্বিপাক্ষিকের আলোচনার মাধ্যমে তারা কিন্তু এটা সমঝোতা আসার কথা বলেছে। দ্বিপাক্ষিক চুক্তির মধ্যে যে যতগুলো, যদি আমি ধরেও নেই যে অনেকগুলো ভালো দিক থাকবে, কিন্তু এটার সবচেয়ে বড় যে সন্দেহ থাকবে সেটা হচ্ছে বাস্তবায়নের। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে 90 এবং 78-এ যে চুক্তি হয়েছিল সেখানে মানে যে সংখ্যা মানে এসছিল তার 5% বা 5 ভাগও তারা ফিরিয়ে নিতে পারেনি। কাজে এই 6,20,000 রোহিঙ্গাকে এই চুক্তির মাধ্যমে এবং এই সমঝোতা স্মারকের মাধ্যমে ফিরিয়ে নেওয়া হবে এই কথা বলা হয়নি। এবং এখানে একটা জিনিস সবচেয়ে বেশি মানে অংশসূচি যে জিনিসটি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে, যারা এখানে আবাসিক এবং যাদের আবাসনের ডকুমেন্ট আছে শুধু সেই আবাসনের ভিত্তিতে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। কাজে এই কথার মাধ্যমে আমরা যে জিনিসটি প্রতিমান হচ্ছে যে এখানে এই মুহূর্তে যদি আমরা দেখি যে 33,000 প্রেগনেন্ট উইমেন, তার সেটার সাথে যোগ হয়েছে আরো 5,000, 38,000 প্রেগনেন্ট উইমেন এখানে আছে, এবং প্রায় কয়েক লক্ষাধিক শিশু আছে, এবং নিউবর্ন শিশু যারা আসবে এরা লক্ষ লক্ষ, তাদের কোন রকম আইডেন্টিটি থাকবে না, তাদেরকে নেওয়ার কোনো প্রশ্নই আসছে না। এবং ইতিমধ্যে যারা এসছে তাদের মধ্যে অনেকেরই কিন্তু এই ধরনের কাগজপত্র হারিয়ে ফেলেছে। আমি বলছি যে সমঝোতা স্মারকে যেটি বলা হয়েছে যে জাতিসংঘের সংযুক্তি UNHCR যেটি আগের 2 দফার সময় ছিল, তো জাতিসংঘ তো সব দেশের প্রতিনিধিত্ব করে, সেক্ষেত্রে জাতিসংঘ যদি এই চুক্তির সাথে থাকে, দ্বিপাক্ষিক চুক্তির সাথে, সেক্ষেত্রে কি কোনো আশঙ্কা থাকে এটা বাস্তবায়ন? জাতিসংঘের যে ভূমিকা আমরা দেখেছি, জাতিসংঘের সীমাবদ্ধতা আছে, কারণ এর আগে যদি আমরা প্রেক্ষাপটে যেতে হয় আনাম কমিশনের রিপোর্ট, এই আনাম কমিশনের রিপোর্ট যদি বাস্তবায়িত হতো তাহলে কিন্তু আজকে রোহিঙ্গাদের এই ধরনের নাজুকতা তৈরি হতো না। মিয়ানমার বলছে যে তারা সেটা না, কিন্তু এখন তো সারা বিশ্বের বিভিন্ন ধরনের কূটনৈতিক চাপে এবং বলতে বাধ্য, মানে এখানে তাদের মানে নিজেদের মানে অবস্থানগত ক্ষমতাটাকে সুসংহত করার জন্য আমি বলছি, এবং ডিপ্লোম্যাটিক ওয়েতে তারা নিজেদেরকে সাকসিড করার জন্য কিন্তু এই কথাটা তারা বলতে বাধ্য হয়েছে। জয়মঞ্জুর হাসান খান, যে চুক্তি আমরা করতে যাচ্ছি আপনি কতটা আশাবাদী? ওনার কথা তো মনে হলো যে অনেক রকমের আশঙ্কা রয়ে গেছে সঠিকভাবে চুক্তি করা এবং তার বাস্তবায়ন। এখন সারা বিশ্ব যেহেতু এই বিষয়টার সাথে যুক্ত হচ্ছে, চাপ দিচ্ছে, আমাদের সাথে আছে 2-1টি দেশ ছাড়া, ফলে দ্বিপাক্ষিক চুক্তি হলেও যদি বৈশ্বিক চাপটা, আন্তর্জাতিক চাপটা, জাতিসংঘের চাপটা অব্যাহত থাকে তাহলে কি বাস্তবায়ন হবে না? আমার মনে হয় যে নানা আশঙ্কা সত্ত্বেও যে MOU সাইন্ড হয়েছে সেটা একটা অগ্রগতি, এবং আরো একটা অগ্রগতি হবে যদি এটা নিয়ে চুক্তি হয়। চুক্তি এবং MOU এর মধ্যে একটা পার্থক্য আছে, চুক্তিটার মধ্যে বাধ্যতামূলক দিকটা থাকে, সুনির্দিষ্ট করা থাকে, সেটা হবে। এখন বাংলাদেশ থেকে যে পররাষ্ট্রমন্ত্রী গেছেন তিনি তো একটা অভিজ্ঞ কূটনীতিক, তিনি আলাপ আলোচনার মধ্যে দিয়ে বাংলাদেশের স্বার্থটাকে কতখানি রক্ষা করতে পারবেন সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে যে এখানে UNHCR তারা যুক্ত থাকবে যাতে এটা ইমপ্লিমেন্টেড হয়, সেদিক দিয়েও আমার মনে হয় একটা প্রেশার থাকবে যাতে এটা কার্যকরী হয়। আশঙ্কা তো নিশ্চয়ই আছে, কিন্তু সে আশঙ্কার কথা শুধু ভাবলে চলবে না, তো আমাদের একটা সমাধানের দিকে যেতে হবে। এবং আমি মনে করি যে এটা আমি আসলে একটু বিস্মিত হয়েছি যে এত দ্রুত এই ধরনের MOU এবং একটা সিগনেচার হচ্ছে, সেটা আমার মনে হয় যে বাংলাদেশের কূটনীতির একটা সাফল্য অর্জন আর কি, সেটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। কেননা আমাদের এখানে যে বাইল্যাটারাল চুক্তি হচ্ছে তার ছাড়াও আমাদের মাল্টিল্যাটারাল কিন্তু অনেক স্কোপ আছে, ইন্টারন্যাশনালাইজড হয়ে গেছে ইস্যু, এটা আন্তর্জাতিকভাবে একটা প্রধান ইস্যু হয়ে গেছে, এবং সেই ইস্যুটাকে কেউ ইগনোর করতে পারবে না। সেই ইস্যুটার উপর নিয়ে আন্তর্জাতিক চাপটা আমাকে অব্যাহত রাখতে হবে। অন্তত সেটা চীন এবং ভারত কিছুটা তাদের অবস্থান পরিবর্তন করেছে, যে সেটা কন্টিনিউ করতে হবে। তার মানে বাস্তবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ, জাতিসংঘের সংযুক্তি এবং চায়না রাশিয়ার
ইন্ডিয়ার তাদেরকেও এটার সাথে যুক্ত রাখা, সেটা তো সুবিধা হবে। প্রধানমন্ত্রী সংসদে একটা কথা বলেছেন যে মিয়ানমারের সাথে স্বাভাবিক সম্পর্ক রেখে রোহিঙ্গা সমাধান, তারা যে অন্যায়টি করেছে আমাদের সাথে সেই তুলনায় কিন্তু আমরা পুরোপুরি শান্তিপূর্ণ কূটনৈতিক পথে চেষ্টা করেছি। অনেক রকমের কথাবার্তা ছিল, অনেক রকমের উস্কানি ছিল, কিন্তু আমরা কোনো সংঘাতে জড়াইনি। সেটাই কি সঠিক পথ ছিল, নাকি আর একটু শক্ত কঠিন হওয়া দরকার? আমি মনে করি অবশ্যই সঠিক ছিল। বাংলাদেশ একটা খুবই জটিল পরিস্থিতিতে এসেছিলাম আমরা এই রোহিঙ্গা সংকটের কারণে। বিশেষ করে মায়ানমারের ভূমিকা, এখানে ভারতের ভূমিকা, আমেরিকার ভূমিকা, রাশিয়ার ভূমিকা, চীনের ভূমিকা, সবগুলি তো আলটিমেটলি চূড়ান্ত ভাবে আমাদের বিরুদ্ধে যায়। সেই সময় অত্যন্ত ধৈর্য ধরে তারপর তারা হেলিকপ্টারে কয়েকবার করে আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। এগুলি তো কিছু প্রভোকেশন, এবং তখন প্রধানমন্ত্রী নিজে অন্যদেরকে বলেছেন, নির্দেশ দিয়েছে যাতে কোনো ধরনের এইভাবে উস্কানিতে পা না ফেলে। এটা আমার মনে হয় খুবই খুবই কারেক্ট ডিপ্লোমেসি হয়েছে, এবং আমরা এই সংকটটা কাটিয়ে ওঠার ব্যাপারে আমরা যে আমাদের অপশন খুব কম ছিল, লিমিটেড অপশনের মধ্যে যেটুকু করেছি আমি মনে করি যে এটা, এবং তার কারণে আমরা আন্তর্জাতিক সমর্থনটা ভালোভাবে পেয়েছি। আমরা এই পর্যায়ে একটা বিরতি নেব, ফিরে এসে আরো আলোচনা করব। আশা করছি সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। ক্যাপিটাল নিউজ এন্ড ভিউজ দেখছেন বাংলা ভিশনে। আমাদের সাথে অতিথি আছেন জনাব মঞ্জুরুল হাসান খান এবং প্রফেসর ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন। আমরা এখন অন্য একটা বিষয়ে যেতে চাই, সেটি হচ্ছে যে আমাদের দ্বিতীয় শিরোনাম যেটি ছিল, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন যে গণতন্ত্র, জবাবদিহিতা, স্বচ্ছতার অভাব থাকলে দুর্নীতি হয় আর তা উপরে ফেলা কঠিন। তার এই বক্তব্যের আরো অনেক অংশ আছে যেখানটায় তিনি এটা বলেছেন যে মাথায় পচন ধরে, তার মানে হচ্ছে সরকার প্রধান তিনি যদি সৎ থাকেন তাহলে বাদবাকি মানুষের মধ্যে যদি সমস্যা থাকেও সেটি হয়তো দূর করা যায়। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধান হিসেবে ব্যক্তিগতভাবে সৎ, কর্মঠ, ঠিক আছে, কিন্তু তার মন্ত্রিসভা, তার সরকার, তার প্রশাসন, তার দলের মধ্যে অনেক রকমের দুর্নীতির কথা শোনা যায়। সেক্ষেত্রে কি শুধু প্রধান থেকে এই দুর্নীতির অভিযোগ থেকে ব্যক্তিগতভাবে তিনি হয়তো দুর্নীতিমুক্ত থাকছেন, কিন্তু গোটা প্রশাসন এবং গোটা সরকারের যদি দুর্নীতি থেকে যায়, সেটি কি সরকার প্রধানের এক ধরনের ব্যর্থতা না? না, এটা আপনি যেটা বলেছেন সেটা সত্য, ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে সেই গণতান্ত্রিক ব্যবস্থা আসলে এখানে মানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যিনি থাকেন তিনি সরকার প্রধান, এবং রাষ্ট্রপ্রধান তারপরেই, কিন্তু যদিও কনস্টিটিউশন রাষ্ট্রপ্রধানই মানে হেড, কিন্তু তারপর আমরা দেখি যে পার্লামেন্টারি সিস্টেমে কিন্তু সরকার প্রধানের উপরে সবকিছু বর্তায়। আর তৃতীয় বিশ্বের পলিটিক্যাল কালচার বা রাজনৈতিক সংস্কৃতি যদি আমরা দেখি, তাহলে সেই পলিটিক্যাল কালচারে কিন্তু আমরা দেখি যে যিনি সরকার প্রধান থাকেন তার উপরে কিন্তু দেশের মানে স্বচ্ছতা বলুন, জবাবদিহিতা বলুন বা গণতান্ত্রিক ধারা বলুন, যেটাকে আমরা বলছি, মানে সবকিছু নির্ভর করে। কিন্তু এখন এই জায়গাটা যদি উনি যদি জবাবদিহিতা আনতে পারেন এবং উনি যদি স্বচ্ছতা নিজে নির্বাহ করেন, এবং তার ক্যাবিনেট থেকে শুরু করে অন্যান্য যারা এমপি আছেন এবং অন্যান্য আমলা বা প্রশাসনিক মানে কর্মকর্তা যারা আছেন তাদের বা পেশাগত যারা আছেন সবাইকে যদি এই আওতার মধ্যে আনার জন্য যদি উনি যদি এক ধরনের ইচ্ছা ব্যক্ত করেন, এবং সেখানে যদি সেই ধরনের মানে গুড গভর্নেন্স যাকে বলি আমরা, সেটাকে যদি প্রাতিষ্ঠানিক রূপে রূপায়িত করতে পারেন, তাহলে নিশ্চয়ই আমি মনে করি যে এটা এখানে একটা ট্রেন্ড তৈরি হতে পারে, এবং সেই ট্রেন্ডের মাধ্যমে কিন্তু এটা আসলে কি গণতন্ত্র কিন্তু একটা মূল্যবোধ, এবং গণতন্ত্র কিন্তু এক ধরনের আদর্শবোধ বটে। কারণ যে আদর্শকে আমরা জনকল্যাণ এবং জনগণের কাছে জবাবদিহিতা, এই দুটো জিনিসই কিন্তু গণতন্ত্রের মানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য। কাজে এই দুটো জায়গায় কিন্তু আমাদের দেখবেন যে একটা হচ্ছে মূল্যবোধ এবং একটা হচ্ছে মানুষের মূল্যবোধের পাশাপাশি আমরা যে জিনিসটা বলছি জবাবদিহিতা, এবং জবাবদিহিতা মানে হচ্ছে জনগণের জন্য, কল্যাণের জন্য পরার্থপরতা। এই দুটো জায়গায় যদি আমরা আসলে যদি এটা খুব গুরুত্ব দিতে পারি, তাহলে দেখুন ইউরোপে যখন মানে পরিবর্তনটা এসেছিল শিল্প বিপ্লব, পরবর্তী সময় কিন্তু আমরা দেখেছি যে প্রথম দিকে কিন্তু খুব নাজুক অবস্থা তৈরি হয়েছিল, সেখানে বহু ধরনের নাজুকতার মধ্যে কিন্তু দুর্নীতি একটা বড় একটা অঞ্চল, কিন্তু পরবর্তী দেখেছি আমরা যে সেখানে কিন্তু একটা ইনলাইটেনমেন্টের মাধ্যমে মানুষের মন মানসিকতা, মননশীলতা এবং সেখানে এক ধরনের গণতান্ত্রিক জবাবদিহিতা এবং দায়বদ্ধতা তৈরি হয়েছিল। কাজে সেটা একটা লম্বা ট্রানজিশনাল স্টেজে কিন্তু গিয়েছিল। বাংলাদেশে কিন্তু আমরা 40 বছর ধরে আমরা কিন্তু দেখুন যে একটা সংগ্রাম করেছি, এবং বিভিন্ন ধরনের মানে এখানে বিভিন্ন ধরনের মানে শাসন ব্যবস্থার কারণে আমাদের এখানে আমাদের মানে সরকার যেটা গণতান্ত্রিক সরকার যেটা ধারাবাহিকতা বিচ্ছিন্ন হয়েছে, সেই বিচ্ছিন্ন জায়গা থেকে কিন্তু আমরা নাজুকতার মধ্যে পড়েছি। কাজে সেখান থেকে ফিরে এসে সেটাকে একটা ট্রেন্ড তৈরি করার যে অবস্থা, আমি মনে করি যে প্রধানমন্ত্রী যে উক্তিটি করেছেন পার্লামেন্টে, সেই ট্রেন্ডটা যদি উনি তৈরি করতে পারেন, আমি মনে করি যে এটা একটা তাতে করে সুষ্ঠু স্বাভাবিক
একটা পরিবেশ তৈরি হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমে আমরা অবশ্যই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারি। জনাব হোসেন খান, দুর্নীতির বিষয়টি বাংলাদেশের সব সরকারের আমলই কম আর বেশি ছিল, কখনো বেশি কখনো কম। এর মাত্রাগত বিষয়ে আমরা কখনো কখনো গণমাধ্যমের মাধ্যমে কিছু জানতে পারি এবং বিভিন্ন গবেষণা সংস্থা, বিশেষ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যারা প্রতি বছরই দুর্নীতির সূচক প্রকাশ করে, ধারণা সূচক, সেখানে বাংলাদেশের অবস্থান ওঠে নামে এরকম আমরা দেখি। এই সরকার যেটি পরপর 2 মেয়াদে থাকলো, তাদের সময়ের দুর্নীতির খবর কতটুকু এসেছে গণমাধ্যমে সেটা যেন আপনি জানেন। ট্রান্সপারেন্সির অবস্থানটা আমরা দেখেছি যে কমেছে, তারপর দুর্নীতি আছে। এখন সরকার প্রধান সৎ মানুষ, তার প্রভাবে দুর্নীতি হয়তো কমছে, কিন্তু তার কারণে সরকার প্রধান সৎ হওয়ার কারণে আমরা দুর্নীতির আরো বেশি কমাতে পারি কিনা। মুক্ত হওয়া তো সম্ভব না, উন্নত দেশেও দুর্নীতি হয়, আমেরিকাতেও হয়। সেই ক্ষেত্রে এই সরকার প্রধানের অবস্থানটা আমরা জানলাম, কিন্তু আমরা কি কমাতে পারছি দুর্নীতি? প্রধানমন্ত্রী পার্লামেন্টে যে কথা বলেছেন আমি সেটার সাথে সম্পূর্ণ একমত। তিনি বলেছেন যে গণতন্ত্র এবং স্বচ্ছতা যদি জবাবদিহিতা না থাকে তাহলে পরে সেখানে দুর্নীতি উৎপাদন করা সম্ভবপর নয়। কিন্তু এই সরকারের আমলেই একটা স্লোগান বেরিয়েছে, সেটা হচ্ছে গণতন্ত্র, উন্নয়নের গণতন্ত্র, অর্থাৎ লিমিটেড ডেমোক্রেসি এটা বলা হয়েছে। মানে আইডিয়াটা হচ্ছে এই যে গণতন্ত্র থাকলে উন্নয়নের পথে নানান রকম বাধা সৃষ্টি হয়। ইভেন আগের সরকার যদি নির্বাচিত না হতে পারে তাতেও একটা ডিসরাপশন হয় উন্নয়ন প্রক্রিয়ায়। এই দৃষ্টিভঙ্গিটা খুবই রং দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা নেওয়া উচিত না। গণতন্ত্রটাকে সামগ্রিকভাবে আমাদের সমাজে সর্বত্র, এমনকি পরিবারেও এই গণতান্ত্রিক সংস্কৃতিটাকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা আমাদের জন্য একটা বড় বিষয়। আরেকটা বিষয় আমি বলতে চাই যে প্রধানমন্ত্রী, সরকার প্রধান যদি দুর্নীতিমুক্ত হন, সৎ হন, তাহলে কিন্তু যথেষ্ট না। তাহলে কিন্তু বঙ্গবন্ধুর আমলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যেত। বঙ্গবন্ধু কিন্তু ব্যক্তিগতভাবে অত্যন্ত সৎ ছিলেন, দেশপ্রেমিক ছিলেন, এবং তিনি সেখানে তিনি দুঃখ করে বলেছেন যে যেদিকে তাকায় আমার লোক, যেদিকে তাকায় চাটার দল। তিনি তো সেটা সমাধান করতে পারেন নাই। তিনি একবার সেনাবাহিনীও নামিয়েছিলেন, সেই সেনাবাহিনীও তার পার্টির চাপে তাকে উইথড্র করতে হয়েছে। এই ধরনের একটা পরিস্থিতি হয়েছে। কাজেই আমাদের এখানে গণতন্ত্রটাকে প্রতিষ্ঠিত করতে হলে এবং দুর্নীতি বন্ধ করতে হলে কোনো ছাড় দেওয়া চলবে না, এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় করতে হবে। সম্প্রতি দুদকের যে প্রধান, তিনি বলেছেন যে বড় বড় দুর্নীতিবাজকে আমরা ধরতে পারিনি, এটা আমাদের ফেইলিয়ার। তবে আমাদের সাকসেস হচ্ছে এই যে আমরা সাহস করে এই কথাটা বলতে পারছি যে বড় দুর্নীতিবাজকে আমরা ধরতে পারিনি। সেই দুর্নীতিবাজগুলিকে ধরতে হবে। বড় ছোট দুর্নীতিবাদী, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলতে হবে। খালি খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলা করলে তো হবে না। সরকারের বিরুদ্ধে, সরকারের মন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে, মামলার রায় হয়ে গেছে, সেটাও আমরা জানি। সেগুলি নিয়ে তো ব্যবস্থা নিতে হবে। কিন্তু বড় দুর্নীতিবাজদের ধরতে না পারার ক্ষেত্রে কি রাজনৈতিক? অবশ্যই 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 এটা রাজনৈতিক চাপ। দেখেন আমাদের এখানে রাজনীতিবিদদের একটা বড় অংশ দুর্নীতির সাথে জড়িত, আমলাতন্ত্রের একটা বড় অংশ দুর্নীতির জড়িত। কিন্তু আমাদের সমস্ত বাংলাদেশ শাসন আমলে কোন রাজনীতিবিদ, কোন আমলার বিরুদ্ধে মানে এই ধরনের মামলা হয়েছে এবং সেই মামলায় তার বিরুদ্ধে শাস্তি হয়েছে, এই ধরনের কোন ঘটনা নেই। কিন্তু ভারতে কিন্তু এগুলি হচ্ছে, সেখানেও লিমিটেড আছে, সেখানেও নানান রকম পলিটিক্যাল প্রেশার আছে। এখানেও আমাদের পলিটিক্যাল প্রেশারটা অত্যন্ত বেশি। সেই প্রেশারটা আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং আমাদের এখানে যে ইনস্টিটিউশন গুলি আছে, প্রতিষ্ঠানগুলি আছে, সেগুলিকে কিন্তু সেই সাংবিধানিক প্রতিষ্ঠান বা আপনার এই দুর্নীতি দমনের ক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে, তাদেরকে যারা পরিচালনা করেন তাদের উপর কি নির্ভর করে না যে তারা কতটা কার্যকর? তা তো অবশ্যই, সেটা তো নির্ভর করেই। প্রত্যেকে ব্যক্তিগতভাবে সৎ হতে হবে এবং সাহসী হতে হবে, এবং সে দরকার হলে ঝুঁকি নিতে হবে। চাকরি চলে গেলে সেরকম ব্যক্তিত্বকে আমরা দেখি, সেরকম ব্যক্তিত্ব আমাদের এখানে আছে, কিছু তো আছে, কিছু লোকজন তো পজিশন নিচ্ছে। আমাদের এখানে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের সাথে যে প্রবলেম গুলি হয়েছে আপনারা দেখেছেন, সেখানে তো একটা পজিশন নিচ্ছে। আমাদের সময় প্রায় শেষ, ছোট করে আপনার কাছে শুনবো। জাতীয় সংসদে জাতীয় পার্টির আপনার সংসদ সদস্য ফখরুল ইসলাম বলেছেন যে পিপলস এন্ড পলিটিক্স নামের একটি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন বিশ্বের তৃতীয় সৎ এবং পরিচ্ছন্ন সরকার প্রধান।
এটার জবাবে প্রধানমন্ত্রী বলেছেন যে বাকি যাদের সাথে তুলনা করা হচ্ছে তাদের বাস্তবতা, আমাদের বাস্তবতা এবং আমাদের প্রধানমন্ত্রীর ঝুঁকি থেকে শুরু করে রাজনৈতিক জীবনের যেই কাহিনী, সেটি যদি তাদের ক্ষেত্রে তুলনা না করা হতো তাহলে হয়তো অবস্থানটা অন্যরকম হতো। তো এটা অনেক বড় একটা গৌরবের ব্যাপার না আমাদের? অবশ্যই এটা বড় গৌরব। সারা বিশ্বের তৃতীয়, এবং শুধু তাই না, আমরা দেখতে পেয়েছি যে উনি তৃতীয়ত এই জরিপে এসছে এবং উনি অন্যতম একজন শক্তিধর একজন রাষ্ট্রপ্রধান হিসেবে কিন্তু এটা উঠে এসছে, প্রভাবশালী এবং শক্তিধর রাষ্ট্রপ্রধান হিসেবে। এবং আমরা সরকার প্রধান হিসেবে আমরা দেখেছি যে একজন মহিলা শাসক, মানে গত দীর্ঘ টেনিউর যেটাকে আমরা বলছি যে 8 বছরের বেশি উনি ক্ষমতায় আছেন এবং সেই ক্ষমতাকে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে বিশ্বের আন্তর্জাতিক প্রেক্ষাপটে কূটনৈতিক মানে সফলতা থেকে শুরু করে মানে বিষয় এবং মানে আমরা বলতে পারি যে মানে আমাদের আঞ্চলিক বিষয় শেষ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে জয়মুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। যারা সাথে ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। দেখা হবে আবারও, সে পর্যন্ত ভালো থাকবেন।